আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে প্রধান উপদেষ্টা। পিলখানা হত্যাকাণ্ড সাক্ষ্য দিতে শেখ হাসিনাকে ডেকেছে কমিশন। মাগুরার সেই শিশু ও পরিবারের পাশে তারেক রহমান। ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না, ডেনি লোভিস। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ইফতার মাহফিল স্থগিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 58% ভোটার। গ্রেফতারের ক্ষমতা পাচ্ছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা। সীমান্তে ফের বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ। সন্ত্রাসী বিরোধী মামলায় হিজবুত তাহরিরের 36 সদস্য গ্রেফতার। পবিত্র রমজানের প্রথম জুমায় মসজিদ আল আকসা 90,000 ফিলিস্তিনির নামাজ আদায়। ভারতের কীর্তি ফাঁস হয়ে গেছে শুল্ক নিয়ে খোঁচা ট্রাম্পের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 15 জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী 7 দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, 44 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল আলম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মঈন আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা সহ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। শনিবার সেই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান। এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। ফোনালাপে তারেক রহমান বলেন, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব, শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায়। শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে এ সংক্রান্ত সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ঢাকার সাবেক মার্কিন কূটনীতিক জন এফ ডেনি লোভিস। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে এক তথ্য যুদ্ধের সম্মুখীন, এর বড় অংশ চালানো হয় ভারত থেকে। ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে তা ভারতের স্বার্থের অনুকূলে নয়, তাই ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে পরিচালিত এক জরিপে 58.17% ভোটার চলতি বছরের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে তাদের অবস্থানের কথা জানিয়েছেন। ইনোভেশন বাংলাদেশ নামে একটি গবেষণা সংস্থার উদ্যোগে পরিচালিত এ জরিপে দেশের 64 জেলার 10,690 জন অংশ নেন। শনিবার দুপুরে রাজধানীর আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, তারা কবে নির্বাচন চান, বর্তমান ও
ও ভবিষ্যৎ সরকারের কাছে তাদের প্রত্যাশা, তারা কাকে ভোট দিতে চান এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে তারা গুরুত্ব দেন, এমন বিভিন্ন বিষয় জানতে চেয়ে গত 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত জরিপটি পরিচালনা করা হয়। রমজান ও ঈদ উপলক্ষে ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এসব স্থানে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের পুলিশের মতো গ্রেফতারি ক্ষমতা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে জেলার সদর উপজেলার কাজিরহাটের উত্তর তালমা এলাকায় ভারতের অভ্যন্তরে রাজগঞ্জের খালপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে তিনি সহ 15 থেকে 20 জনের একটি চোরা কারবারি দল ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরা কারবারিদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি করতে বাধ্য হয়। এতে ঘটনাস্থলেই আল আমিন নিহত হন। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে। দেশে গত শুক্রবার থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের অন্তত 36 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলাম। 2009 সালে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছিল। পুলিশে জানিয়েছে, শুক্রবার বায়তুল মুকাররম মসজিদের সামনে নিষিদ্ধ সমাবেশে অংশগ্রহণকারী সদস্যদের ধরতে সারা দেশে অভিযান চলছে। ইসরায়েলি বাহিনীর কঠোর নিরাপত্তা উপেক্ষা করে পবিত্র রমজানের প্রথম জুমায় জেরুজালেমে অবস্থিত মসজিদ আল আকসায় 90,000 ফিলিস্তিনি নামাজ আদায় করেছে। পবিত্র জুমায় জেরুজালেমের পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনি অংশ নেয়। অধিকৃত এই অঞ্চল থেকে 55 বছর বয়সী ঊর্ধ্বের পুরুষ এবং 50 বছর বয়সের বেশি নারীদের নামাজ আদায়ে অনুমতি দিয়েছিল ইসরায়েল বাহিনী। গত কয়েক সপ্তাহে পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী নতুন করে সামরিক অভিযান শুরু করায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে পবিত্র রমজানের প্রথম শুক্রবার সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। দ্বিতীয়বার আমেরিকার মসনদে বসার পর থেকেই শুল্ক নিয়ে ভারতের উপর তোপ দেগে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ভারত মার্কিন পণ্যে বিপুল শুল্ক আরোপ করে আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না। শুক্রবার হোয়াইট হাউস থেকে শুল্ক নিয়ে ফের একবার তোপ দাগলেন 78 বছর বয়সী এই রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায় নয়াদিল্লি মার্কিন পণ্যের উপর থেকে শুল্ক কমাতে রাজি হয়েছে। সেই সঙ্গেই তার দাবি, ভারত আপোষে রাজি হয়েছে, কেননা এতদিন ধরে ওরা যা করে এসেছে কেউ অবশেষে ওদের কৃতি ফাঁস করে দিয়েছে। 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত সহ এবং অন্যান্য দেশের দ্বারা আরোপিত উচ্চ শুল্কের ক্রমাগত সমালোচনা করে আসছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।